আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিতিবা। জুলাই জাতীয় সনদ বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। 2024 সালের জুলাই আন্দোলনের পর দেশে এক সাংবিধানিক ও রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, যার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। কমিশনের উদ্দেশ্য ছিল দেশের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা, বিচার, নির্বাচন, প্রশাসনিক সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি ঐক্যমত্যমূলক দলিল প্রণয়ন করা। প্রায় এক বছরের পরিশ্রম ও আলোচনার মাধ্যমে 30টিরও বেশি রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞ প্যানেল অংশগ্রহণ করে 84টি সংস্কার প্রস্তাবের একটি সনদ তৈরি করে, যা পরে জুলাই জাতীয় সনদ নামে পরিচিত হয়। এই সনদে 48টি সাংবিধানিক সংস্কার ও 36টি অসাংবিধানিক সংস্কার অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় ঐক্যমত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার পর তৈরি হওয়া রাজনৈতিক সংকটের নেপথ্যে কি আছে খতিয়ে দেখার চেষ্টা করেছেন ওয়াহিদ ফারুকী। সনদের মূল উদ্দেশ্য ছিল জনগণের প্রত্যাশা অনুযায়ী শাসন ব্যবস্থায় সংস্কার আনা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা বৃদ্ধি করা এবং নির্বাচনী ব্যবস্থায় স্থায়ী পরিবর্তন আনা। জাতীয় ঐক্যমত্য কমিশন মূলত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে, যেখানে প্রতিটি দল নিজের মতামত দেয় এবং 2/3 সমর্থন পাওয়া প্রস্তাবগুলোকে ঐক্যমত্য হিসেবে গণ্য করা হয়। এই প্রক্রিয়াতেই শুরু হয় ভিন্ন মতের বিতর্ক বা নোট অব ডিসেন্ট ইস্যু। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, বামদল সহ বেশ কয়েকটি দল নির্দিষ্ট প্রস্তাবে অসম্মতি জানিয়ে আনুষ্ঠানিকভাবে নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করে। চুরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে 61টিতেই কোনো না কোনো দলের ভিন্ন মত ছিল। এর মধ্যে 36টি সাংবিধানিক ও 14টি অসাংবিধানিক বিষয়ের উপর বিতর্ক সৃষ্টি হয়। সবচেয়ে বেশি ভিন্ন মত দেয় বামপন্থী দলগুলো। এরপর বিএনপি 15টি, জামাত 7টি এবং এনসিপি 2টি প্রস্তাবে আপত্তি জানায়। 2025 সালের 17 অক্টোবর কমিশনের সমাপনী সভায় প্রধানমন্ত্রী সমমান পদে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সনদটি স্বাক্ষরিত হয়। তখন সনদে নোট অব ডিসেন্টের উল্লেখ ছিল, কিন্তু পরে যখন বাস্তবায়নের জন্য জুলাই জাতীয় সনদ আদেশ 2025 প্রকাশ করা হয়, সেখানে ভিন্ন মতের অংশ বাদ দেয়া হয়। এখান থেকে শুরু হয় বিএনপি ও কিছু দলের অভিযোগ। তারা বলে যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক প্রতারণা করা হয়েছে। ঐক্যমত্য কমিশনের ব্যাখ্যা ছিল, গণভোট একটি একক প্রশ্নে হবে, অর্থাৎ জনগণকে কেবল হ্যাঁ বা না জানাতে হবে জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলো অনুমোদন করবেন কিনা। গণভোটের প্রশ্নে নোট অফ ডিসেন্ট যুক্ত করা হলে তা জনগণকে বিভ্রান্ত করবে, কারণ গণভোট কোনো রাজনৈতিক দলীয় মতামতের প্রতিযোগিতা নয়, বরং জনগণের সরাসরি রায় গ্রহণের প্রক্রিয়া। কমিশন বলেছিল, যেখানে জনগণ সরাসরি হ্যাঁ বা না বলবে, সেখানে দলীয় ভিন্ন মতের গুরুত্ব গৌণ। অন্যদিকে বিএনপি দাবি করে, নোট অফ ডিসেন্ট বাদ দেয়া মানে রাজনৈতিক স্বচ্ছতা ও গণতান্ত্রিক নীতির লঙ্ঘন। তারা এই সিদ্ধান্তকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গ বলে আখ্যা দেয়। গণভোটের বিষয়টি বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে বিরল এক উদাহরণ। এই প্রক্রিয়াটি জনগণকে সরাসরি সংবিধান সংস্কারের অংশীদার করছে। এতে 3টি বড় যৌক্তিকতা রয়েছে। প্রথমত, জনগণের ম্যান্ডেট নিশ্চিত করা; দ্বিতীয়ত, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা; তৃতীয়ত, সংসদীয় জটিলতা এড়ানো। অতীতে সংবিধান সংশোধন কেবল সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করত, কিন্তু এবার জনগণ সরাসরি রায় দেবে। জনগণের অনুমোদনের পর নতুন সংসদকে 270 দিনের মধ্যে এই সংস্কার বাস্তবায়নের বাধ্যবাধকতা দেয়া হয়েছে। সময়সীমার মধ্যে না করলে স্বয়ংক্রিয়ভাবে সংস্কার কার্যকর হবে, যা বাংলাদেশে এক নতুন সাংবিধানিক প্রথা সৃষ্টি করেছে। বিএনপি এই প্রক্রিয়ার সবচেয়ে বেশি সমালোচনা করছে। তাদের অভিযোগ, ইউনূস সরকার গণভোটের নামে জনগণের উপর চাপ সৃষ্টি করছে। বিএনপি দাবি করছে, ঐক্যমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, কারণ ভিন্নমতের অংশ বাদ দিয়ে একতরফাভাবে গণভোট আয়োজন করা হচ্ছে। তারা বলছে, নির্বাচনে জয়ী হলে তারা নিজেদের নোট অব ডিসেন্ট অনুযায়ী সংবিধান সংস্কার করবে না।
অপরদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি মনে করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণই গণতন্ত্রের মৌলিক রীতি। তাদের মতে ভিন্ন মত নথিভুক্ত হলেও সংখ্যাগরিষ্ঠের মতই চূড়ান্ত। জামায়াতের নেতা হামিদুর রহমান আজাদ বলেন, ভিন্ন মত মানে আপত্তি আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগই থাকবে না। গণভোটের ফলে সংসদকে বাইপাস করা হচ্ছে কিনা তা নিয়েও বিতর্ক ছিল, কিন্তু কমিশন ব্যাখ্যা দেয় যে সংসদকে বাইপাস করা হচ্ছে না, বরং গণভোটের মাধ্যমে সংসদ নতুন ভূমিকা পাবে। গণভোটে অনুমোদনের পর নতুন সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে 270 দিন কাজ করবে। এই সময়ে সংসদ সদস্যরা সংশোধিত প্রস্তাবগুলোর বিস্তারিত আইনগত রূপ দেবেন। এরপর সংসদ স্বাভাবিকভাবে কাজ শুরু করবে। এতে গণতন্ত্রের ধারাবাহিকতা যেমন থাকবে, তেমনি সংস্কারের গতি থামবে না। আন্তর্জাতিকভাবে জুলাই সনদের প্রতিক্রিয়া ইতিবাচক। জার্মানি প্রকাশ্যে এই সনদকে সমর্থন জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে এটি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের একটি আশাব্যঞ্জক পদক্ষেপ। চীনও বলেছে স্থিতিশীল বাংলাদেশই উন্নত দক্ষিণ এশিয়ার নিশ্চয়তা। বিশ্বব্যাংক ও আইএমএফকে ইঙ্গিত দিয়েছে, যদি জুলাই সনদের সংস্কারসমূহ সফলভাবে বাস্তবায়ন হয় তবে নতুন অর্থনৈতিক সহযোগিতা প্যাকেজ বিবেচনা করা হবে। অর্থাৎ এই সনদ শুধুমাত্র রাজনৈতিক নয়, অর্থনৈতিক পুনর্গঠনের সঙ্গেও গভীরভাবে জড়িত। জুলাই সনদ বাস্তবায়নের জন্য 3 ধাপের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমত, অসাংবিধানিক সংস্কারগুলো প্রশাসনিক আদেশের মাধ্যমে অবিলম্বে কার্যকর হবে। দ্বিতীয়ত, সাংবিধানিক সংস্কারগুলোর অনুমোদন গণভোটের মাধ্যমে নেওয়া হবে। তৃতীয়ত, গণভোটে অনুমোদনের পর সংসদ তা 9 মাসের মধ্যে পাশ করবে, না করলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এই প্রক্রিয়া সময়সীমাবদ্ধ এবং জবাবদিহিতামূলক, যা অতীতের ধীরগতি ও রাজনৈতিক টানাপোড়েন এড়াতে সহায়ক হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোটের প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, সংস্কারের মূল লক্ষ্য হল জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। তিনি চান জনগণ যেন সহজভাবে সনদের বিষয়বস্তু বুঝতে পারে। এজন্য কমিশনের 8 খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদনের একটি সাধারণ পাঠ্য সংস্করণ প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গ্রামের মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী সবাই সহজ ভাষায় বুঝতে পারে সংস্কারের মূল ভাবনা। জুলাই সনদকে অনেক বিশ্লেষক বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনের মডেল নথি হিসেবে দেখছেন, কারণ এটি প্রথমবারের মতো জনগণকে সংবিধান সংস্কারের সরাসরি অংশীদার করছে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ঐক্যমত ঘোষণা এবং 270 দিনের সংসদীয় সময়সীমা দুটি সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় নতুনত্ব এনেছে। পাশাপাশি আন্তর্জাতিক আস্থা পুনর্গঠনের দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। তবে বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। গণভোট আয়োজন একটি বিশাল লজিস্টিক প্রক্রিয়া, যেখানে প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতি অপরিহার্য। এছাড়া রাজনৈতিক দলের প্রচারণায় সংঘাত, ভুয়া তথ্য ছড়ানো এবং সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এসব নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে একটি ডিসইনফরমেশন মনিটরিং সেল গঠন করেছে এবং প্রশাসনিক কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু করেছে। সবশেষে বলা যায়, জুলাই জাতীয় সনদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বাস্তববাদী ও দূরদর্শী পদক্ষেপ। এটি নিখুঁত নয়, ভিন্ন মত, বিতর্ক ও রাজনৈতিক চাপ সবই আছে, কিন্তু দীর্ঘ অচলাবস্থা থেকে মুক্তি পেতে এটি একটি কার্যকর পথরেখা তৈরি করেছে। গণভোটের মাধ্যমে জনগণই এবার নির্ধারণ করবে দেশের সাংবিধানিক ভবিষ্যৎ। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে এটি হবে জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের সংবিধান সংস্কার। আর সেটি জুলাই সনদের প্রকৃত লক্ষ্য, রাজনীতির কেন্দ্র থেকে ক্ষমতা সরিয়ে জনগণের হাতে ফিরিয়ে দেয়া, যাতে গণতন্ত্র কেবল কাগজে নয়, বাস্তবেও প্রতিষ্ঠিত হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।